তৃণমূলের রাজত্বে বাংলা জুড়ে ধ্বংসের রাজত্ব চলছে। টালিগঞ্জে টলিউড পরিচালকরা ঠিক করবেন না, ঠিক করবে ওই ফেডারেশন। মমতা ব্যানার্জির সঙ্গী অরূপ, অরূপের ভাই স্বরূপ, অতএব সে সর্বশক্তিমান, সে যেভাবে বলবে সেভাবে পরিচালকদের চলতে হবে, নাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি উঠে গেল। এমনিতেই বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির ধ্বংস করা বলতে যা বোঝায় তা করা হয়েছে। এখন পরিচালকরা নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা মনে করেছিলেন যে মমতা ব্যানার্জি একটা দারুণ মাটির মানুষ, তারা বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জির রাজত্বে বাংলার শিল্প সংস্কৃতি সভ্যতা সর্বস্ব জলাঞ্জলি যাচ্ছে। না বোঝার কোনো কারণ নেই। এখন পরিচালকরা স্বরূপের পিছন পিছন ঘুরতে হবে, না হলে নাকি পরিচালকের যোগ্যতা নেই। মাপকাঠি কে ঠিক করছে? তৃণমূলের নেতারা। দুর্ভাগ্য আমাদের। দেখুন, মমতা ব্যানার্জি যে কলেজে নাকি পড়তেন, যোগেশ চৌধুরী ল কলেজ, মমতা ব্যানার্জি যে কলেজে নাকি পড়তেন সেই কলেজে সরস্বতী পুজো করা যাবে না, তার জন্য পুলিশের পাহারা। এ কদিন আগে দেখেছে বাংলা কখনো? সরস্বতী পুজো হবে, স্কুল কলেজ ছাত্রছাত্রী, পুলিশের পাহারা, বন্দুক হাতে পুলিশ, সরস্বতীর পুজো হচ্ছে। বাম আমলে কেউ কোনদিন দেখেছেন? সব তো নতুন নতুন হচ্ছে। তখন রাজনীতিতে ধর্মকে জ্যোতিবাবুরা কোনদিন মেশাননি, আর এরা ধর্মকে ব্যবহার করছে ধর্মের জন্য না, বিশ্বাসের জন্য না, রাজনীতির দখলদারির জন্য। যা হবে তাই হচ্ছে। এখন সেই কারণে যোগেশ চৌধুরী কলেজে পুলিশের পাহারা চলছে। নেক্সট, দেখুন, ইতিমধ্যে সবাই এদিকে করবেন, এদিকে করতে নেই। সবাই টের পেয়েছেন যোগেশ চৌধুরী ল কলেজ পুলিশ পাহারা, সীতানাথ কলেজ নন্দীগ্রাম পুলিশ পাহারা, হরিণঘাটা প্রাইমারি স্কুল। সরস্বতী পুজোটা ছিল স্কুলের ছেলে মেয়েদের, এখন সরস্বতী পুজোটা হয়ে গেছে নেতাদের দাদাগিরির, ক্ষমতা দখলের। এবং সেই কারণে ছাত্রছাত্রীদের মন্ত্রীকে বলতে হচ্ছে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এরা কেউ জাস্টিস দিতে পারছেন না, কারণ ধ্বংস করতে চাইছেন এবং শিক্ষাঙ্গন সহ গোটা রাজ্য ধ্বংস হচ্ছে। তার পরিণতি আমরা কলেজে স্কুলে সব দেখতে পাচ্ছি। সরস্বতী পুজো, তার জন্য পুলিশ পাহারা। তৃণমূলের নেতারা হাঁটবেন, তার জন্য পুলিশ পাহারা। মানুষের নিরাপত্তা প্রয়োজন নেই। 26 বিধানসভা আমরা কিভাবে আসবে? যেহেতু এখন 26 বিধানসভা আসুক তখন বলবো। মদনের উলট পুরাণ, মদন মিত্র যা বলেছেন ওটা কোনো কথা না, ওটা স্বীকারোক্তি। মদন মিত্র যা বলেছেন গোটা রাজ্যের সবাই জানে। পঞ্চায়েতের মেম্বার হতে গেলে টাকা, ভোটে দাঁড়াতে গেলে টাকা, এমএলএ এমপি থেকে শুরু করে কাউন্সিলর, দলের কে কোন পদ পাবেন তার জন্য টাকা, সবাই জানেন। কিন্তু এত পরিমাণ, এটা বোধহয় আমরাও জানতাম না। কোটি কোটি, এত টাকা আসছে কোথা থেকে? মাগনা টাকা, চুরির টাকা, লুটের টাকা। লুট আর চুরির টাকার ব্যবস্থা করে দিয়েছে মমতা ব্যানার্জি। তার হয়ে ভাইপো, তার হয়ে আইপ্যাক ফাইপ্যাক, আমি জানি না, এটাই তৃণমূলের কালচার। মদন তো তাই বলেছে যে টাকা দিয়েছে কিন্তু মন্ত্রিত্ব পাইনি, ও দুঃখ বলে দিয়েছে। এবং সবার তাই, গোটা পশ্চিমবাংলায় টাকার খেলা চলছে। তৃণমূল দলটাকে পচিয়েছে টাকার খেলায়, রাজ্যটাকেও পতন ঘটাচ্ছে টাকার খেলায়, পৌঁছে দেবার ব্যবস্থা করছে। তারপর সব বলে দেবার পর এবারে কেউ একটা বলেছে একটু তোর পয়েন্ট কমে গেল বুঝি। অতএব যেভাবে তৃণমূলের নেতারা আজকে একটা কথা বলে কালকে ঠিক উল্টো কথা বলেন, মদন 180 ডিগ্রি উল্টো কথা বলেছে, কুণাল 180 ডিগ্রি উল্টো কথা বলেছে, ভাইপো 180 ডিগ্রি উল্টো কথা বলেছে, সৌগত রায় 180 ডিগ্রি উল্টো কথা বলেছে। কারণ মমতা ব্যানার্জি যা আজকে বলেন কালকে ঠিক তার উল্টো কথাটা বলেন। ফলে গোটা তৃণমূলে এটাই এখন চলছে। নীতি নেই, নৈতিকতা নেই, পচনের রাজনীতি। রাজ্যে ছেয়ে গিয়েছে জাল ওষুধ, হয়ে গেছে, তোমাদের একবার নিয়ে গেছে। বাঁকুড়া, বীরভূম, কোচবিহার বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে
সরস্বতী পুজো যেটা ছিল স্কুলের একান্ত, যেখানে হেডমাস্টার মশাই সহ টিচাররা থাকতেন গার্জিয়ানের মতন, ছাত্রছাত্রীদের দায়িত্ব দিয়ে দিতেন, তারা পুজোর ব্যবস্থা করত, এটা তাদের উৎসব এইভাবে তারা দেখত, শিক্ষার উৎসব এইভাবে তারা দেখত। এখন দেখা যাচ্ছে এমনকি এইসব জেলার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের ভূমিকা নেই, মাস্টারমশাইদের ভূমিকা নেই, পাড়ার লোক তারা অথবা তৃণমূলের নেতারা তারা মাতব্বরি করে বেড়াচ্ছে, ডিজে বাজাচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে, আর কোথাও কোথাও পুজো হচ্ছে না বলে গ্রামের লোক বিক্ষোভ দেখাচ্ছে। আসলে গোটা বাংলার শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, রুচি এগুলোকে ধ্বংস করে দলীয় দখলদারি, তার রাজত্ব পশ্চিমবাংলায় চলছে। ব্যাস। 26,000 যে চাকরিতে পেলেন, আবার এসএফআই বলছে যোগ্য অযোগ্য। আমরা প্রথম দিন থেকে বলছি, পশ্চিমবাংলায় বাম আমলে কোনোদিন যোগ্য অযোগ্য ভাগ করার কথা কেউ বলেছিল কি? না, কখনো বলেনি তো। তাহলে যোগ্য অযোগ্যর কথাটা আসলো কেন? স্কুল সার্ভিস কমিশন তো মেনে নিয়েছে যে অযোগ্যদের চাকরি দিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ চাকরি দিয়ে বলছে স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ড করেছে, স্কুল সার্ভিস কমিশন বলছে আমরা রেকমেন্ড করিনি। তাহলে পরীক্ষার নামে কি ভুতুড়ে কারবার চলছে? ওয়েমার্কশিট রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে কেন? ফলে কার্যত গোটা রাজ্যের পরীক্ষা ব্যবস্থাটা, শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করা হয়েছে। চাকরি ক্ষেত্রেও তাই, যারা যোগ্য তাদের কারুর চাকরি খারিজ করা যাবে না। যারা অযোগ্য টাকা দিয়ে করেছে, ইতিমধ্যে 26,000-এর মধ্যে ওদের তালিকায় প্রায় 10,000 প্লাস আছে যারা গন্ডগোল করে চাকরি পেয়েছে বা চাকরি কিনে নিয়েছে। এসএসসি হলফনামা দিয়ে বলে দিক এ অযোগ্য আর এ যোগ্য, মিটে যায়। আমাদের সবারই কথা হচ্ছে যোগ্যরা যেন বঞ্চিত না হয়। আর সরকার এমন ভাবে চলছে যাদের যোগ্যদেরও বঞ্চিত করবে টাকার খেলার জন্য। আরামবাগ মহকুমায় এনজিওর নাম করে এবার মিটিং হ্যাঁ, আরামবাগ মহকুমায় এনজিওর নাম করে বিভিন্ন গ্রুপ বলেন বলেন হ্যাঁ হ্যাঁ। দেখুন, মহাকুম্ভটা কি আমি জানি না, যারা যাচ্ছেন পুণ্য করার জন্য গেছেন, আর ওরা সবাই বলছেন এখানে এসে মৃত্যু নাকি দারুণ পুণ্য হয়। যারা এই মূল মাথা তারা সবাই কিন্তু বহাল তবিয়তে আছে। আগুন লাগছে, বেলুন ফেটে 6 জন মারা গেছে, স্ট্যাম্পেডে আমি আগে বলেছিলাম 100 লোক মারা গেছে, এখন বলছি তার চাইতে কয়েক গুণ বেশি লোক মারা গেছে। ধামা চাপা দেওয়া হয়েছে, লুকিয়ে ফেলা হয়েছে, গোপন করা হয়েছে। পশ্চিমবাংলায় যেমন তথ্য লোপাট হয়, ওখানেও তেমন তথ্য লোপাট হচ্ছে। বাংলার যে মানুষরা মারা গেছেন তাদের ডেথ সার্টিফিকেট ইউপিতে দেয়নি, তাদের পোস্টমর্টেম হয়নি। তার মানে কি? তথ্য গোপন করার জন্য। আমি যখন খবর পেলাম যে ওরা বাঁকুড়া থেকে আজ কলকাতায় যাবে, তখন আমি অনুরোধ করেছিলাম যে যাবে যখন এই পাশ থেকে আমরা মিটিং হচ্ছে আর অমিও ভুস করে চলে গেল, দেখতেও তো ভালো লাগবে না। তো পরে তো এখন দেবলীলা সহ সবাই, আমি ওদেরকে যেমন আপনাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ওরা উপস্থিত আছে বলে, তেমন আমি আপনাদের সবাইকে যারা এখানে সামনে আছেন, যারা এই আশপাশে আছেন, মানুষ যারা, আরামবাগ শহর নেতাজি স্কোয়ার খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র, এখানকার দোকানদার ব্যবসায়ী সবাইকেই আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পার্টির রাজ্যের সম্মেলন হবে ডানকুনিতে, হুগলি জেলায়, এবং সেই উপলক্ষে গোটা রাজ্য জুড়ে মানুষের কাছে আমরা যেমন পৌঁছই, শুধুমাত্র দান সংগ্রহের জন্য না, মানুষের সঙ্গে কথা বলে তার মনটা, তার অসুবিধাটা বুঝবার চেষ্টা আমরা যেমন করি, তবে যা আমাদের যতটুকু জানা আছে সেইটুকু মানুষের কাছে আমরা পৌঁছে দেবার চেষ্টা করি। তার অংশ হিসেবেই প্রতিদিন আমাদের কর্মীরা মানুষের কাছে যাচ্ছেন। 25 তারিখ ডানকুনিতে বড় সমাবেশের প্রস্তুতি করছেন, তার অংশ হিসেবে আজকে আমাদের আরামবাগের এই সভা। আপনাদের ধন্যবাদ জানানোর কোনো বিকল্প আমার কাছে নেই। নির্দিষ্ট যে আলোচনাটা কমরেড অমিয় পাত্র খুব প্রাঞ্জলভাবেই বলেছেন, আপনারা শুনেছেন, এবং এখনকার সময়ের সঙ্গে তার প্রেক্ষিতের মিল কতটা সেটাও বলেছে, আপনারা শুনেছেন।
বস্তুতপক্ষে শিক্ষা, স্বাস্থ্য এই দুটো নিয়ে যেমন ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়, তেমন বেসরকারীকরণ আমাদের রাজ্যে, আমাদের দেশে কি তার ছাপ পড়ল, এটা তো আলোচনা করা যায়ই বটে। আর এই শেষ যে শব্দটা লেখা আছে দুর্নীতি, আমি আপনাদের কাছে শিশু, আপনারা কেউ আমার সাথে কম জানেন না, গোটা রাজ্যের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দুর্নীতিতে ডুবিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাংলাকে ধ্বংসের প্রকল্প চলছে পশ্চিমবাংলায়, এটা না বুঝবার কোনো কারণ আমাদের কারণ নেই। আজকে যখন আমরা এখানে মিটিংটা করছি, আসবার সময় কলকাতা থেকে ফোন করছিল, পরে এরাও বোধহয় কেউ একবার সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, টালিগঞ্জ, টলিউড, সৃজিত খুব ভালো পরিচালক, সবাই নাম শুনেছেন। কৌশিক গাঙ্গুলি খুব ভালো পরিচালক, সবাই নাম শুনেছেন, সিনেমা দেখেন, যারা দেখেন, আমি কম দেখি। তৃণমূলের নেতারা বলে দিয়েছে, তোমরা কারা বাবা? আমরা মমতা ব্যানার্জির সাক্ষাৎ চালা অরূপ বিশ্বাস, তার ভাই আমি স্বরূপ বিশ্বাস। আমি টালিগঞ্জে আছি মানে তোমাদের মাথার ওপরে আমি আছি। তোমরা পরিচালক হলেও কি করবে আমার কথায় করতে হবে, না হলে তোমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি চলবে না। এর চাইতে বড় দুর্ভাগ্য একটা জাতির সংস্কৃতিতে হয় না। দুর্নীতি ছাড়া এটা কি? আমি এইখানে যখন কথা বলছিলাম, ওরা জিজ্ঞাসা করলো, আমি ঠিক বুঝতে পারলাম না। পরে একজন এসে আমায় বলে গেল, আরামবাগ মহকুমা 150 স্কুল, হয়তো আরো বেশি হবে, এনজিও মারফত সেখানে কর্মচারী নিয়োগ করা হয়েছে। কি কোঅর্ডিনেটর না কি লেখা আছে, আরেকটাতে লেখা আছে গ্রুপ ডি, আমি এক্ষুনি দেখছিলাম। আপনারা আমার চেয়ে বেশি জানেন। তারা স্কুলে নাকি একটা সংস্থার হয়ে কাজ করবে, যে সংস্থাকে ছাড়পত্র দিয়েছে দিল্লি, ওকলায় তাদের ঠিকানা। দিল্লির ছাড়পত্র দিয়ে তারা এসেছে, এতগুলো স্কুলে গেছে মানে স্কুলের ইন্ডিভিজুয়াল হেডমাস্টারদের ব্যাপার না। স্কুলের মাথায় যারা অফিসার, অথবা তার মাথায় যিনি শিক্ষা মন্ত্রক, অথবা তার মাথায় যিনি শিক্ষামন্ত্রী, তারা কেউ কিছু জানলেন না, আর গোপনে গোপনে সব হয়ে গেল। এসব ছ্যাপলামোর কথা শুনে আমাদের কোনো লাভ নেই। ছাত্রছাত্রী তারা লেখাপড়া করার পরে কাজ পাচ্ছে না, বাড়ির ছেলে মেয়েরা, যুবক বাবা মা তাদের স্বপ্ন নিয়ে বড় করছে, যতটা সম্ভব বড় করার চেষ্টা করছে, তারপর তারা কাজ পাচ্ছে না, হাফ বিদ্বেষ করে ঘুরে বেড়াচ্ছে। তাদের কাছে কেউ যদি এসে বলে 12,000 টাকা মাসের মাইনে দেব, তাহলে তখন রাজত্ব, তখন ওই ছেলেগুলোর দোষ কি? ওরা স্কুলে কন্ট্রাকচুয়াল কিংবা ক্যাজুয়াল কিংবা কোনো একটা এনজিও মারফত কাজ করছে, আউট। 3 মাস না 4 মাস বোধহয় হলো, তাদের এখন মাইনে ঠাইনে দিচ্ছে না বলে আমি শুনলাম। 4 মাস বোধহয় হয়ে গেল, 3-4 মাস। মানেটা কি? মানেটা কি? এইখানেই ছেলেরা জিজ্ঞাসা করলে সব এখানকার গল্প। গোটা রাজ্যের বিভিন্ন জায়গায়, আরামবাগ সহ, হুগলি সহ, বাঁকুড়া সহ, বীরভূম সহ নানা জায়গায়। কোনদিন কেউ ভাবতে পেরেছিলেন স্কুলে সরস্বতী পুজো, স্কুলে পড়াশোনা হয়, সরস্বতী পুজো মানে ছেলে মেয়েদের উৎসব। ওরা কেমন সেজে গুজে যাবে, একটু হলুদ রঙের শাড়ি পরবে, ছেলেরা একটু পাঞ্জাবি পরবে, পাজামা পরবে, বাবা মা সাজিয়ে দেবে। শুধু বড় বাড়ির ছেলেরা সাজবে, আর আমার গরিব বাড়ির ছেলেরা সাজবে না কেন? স্কুলে একটা খিচুড়ি টিচুড়ি রান্না হবে, ভোগ টোগ খাবে, আগের দিন রাত জেগে এ বাড়ি ও বাড়ি থেকে ফুল চুরি করবে। এটাকে চুরি বলে না, ফুল নিয়ে আসবে, ফুল নিয়ে আসবে, নিজেদের পুজো। কত আনন্দ ছিল ভাবুন তো। আমাদের সবারই তো ওই বয়সটা গেছে, আমারও গেছে। আমাদের মাস্টারমশাইরা বসে থাকতেন গার্জিয়ানের মতো, ছাত্রছাত্রীরা তাদের মতন করে পুজো করত, বীণা রঞ্জিত পুস্তক হস্তে। মুখ্যমন্ত্রী উল্টে দিয়েছিলেন, আমি তো উল্টে দিতে পারলাম না। তাহলে বিনা হাতে সরস্বতী, তাতে যে সব লেখাপড়া হয়ে যাবে এমনটা না। আমি খুব সরস্বতীর ভক্ত না হলেও আমার পড়াশোনা আমার মতন। আর সরস্বতীর দারুণ ভক্ত যিনি, তারও পড়াশোনা তেমন তা নয়, কিন্তু একটা উৎসব, একটা মিলন। স্কুলের ছাত্রছাত্রী কেউ করে কেউ করে না, যারা করছে করছে, যারা করছে না করছে না।
কোনো জোর জবরদস্তির ব্যাপার নেই। আপনি দেখতে পাচ্ছেন যেমন এই 3টে 4টে 5টা জেলাতে কোথাও হচ্ছে না, তাই নিয়ে টেনশন, বাড়াবাড়ি। হেডমাস্টার আসলো না, বাকি লাগিয়ে হেডমাস্টারকে জোর করে চাকদলা করে নিয়ে আসছে। এসব পরিবেশ ছিল হরিণঘাটাতে একটা প্রাইমারি স্কুল। আজ আমাদের করে একটা কাগজে বেরিয়েছে, কালকে টিভিতে দেখছিলাম 87 জন ছাত্র, 87, ওই তো গুড়ি গুড়ি সব প্রাইমারি স্কুল, তাদের সরস্বতী পুজো তাই দিয়ে বেঁধে গেল বাড়াবাড়ি। একেবারে গ্রামের লোক, ধুমধুমার কাণ্ড। পুলিশ এসে হাজির। কোথায় উলুবেরিয়ালা কোথায় দেখলাম একটা পুজোটা কি একটা হবে, সেই নিয়ে এমন কাণ্ড, একেবারে থানা পুলিশ সব গিয়ে হুজ্জুতি করে বসে আছে। আর হাইট সেই কলেজে, যে কলেজে শুভেন্দু অধিকারী মাথা, নন্দীগ্রাম, দুপক্ষের বাড়াবাড়ি, পুলিশ গেটে দাঁড়িয়ে আছে একেবারে বন্দুক নিয়ে। আর তার চেয়েও হাইট যোগেশ চৌধুরী কলেজ, যে কলেজে মুখ্যমন্ত্রী নাকি ছাত্রী ছিলেন। আমি নাকি বলছি, ওনার কোনোটাই তো বিশ্বাস করা যায় না, জন্ম কবে, ওটা কবে, সেটা কবে, ইত্যাদি ইত্যাদি। আর নাকিই বললাম, যেখানে নাকি উনি ছাত্রী, সেই কলেজে দুপক্ষ দাঁড়িয়ে আছে। ভয়াবহ অভিযোগ। ছাত্রীরা শিক্ষামন্ত্রীর কাছে অভিযোগ করলেন যে বাইরের বাহিনী এসে আমাদের, শব্দটা বলতে ঠিক ভালো লাগে না, সব শব্দ মানুষ আলোচনা করতো না, এত ধর্ষণ কাণ্ড শুনতে শুনতে কোথাও যেন একটা নিজেদের অস্বস্তি লাগে। মেয়েরা বলছে আমাদের সেই হুমকি দেওয়া হচ্ছে, বাইরের বাহিনী, তৃণমূল। উই ওয়ান্ট জাস্টিস। এমপি আর মন্ত্রী বাইরে গিয়ে বললেন এসব রাজনীতি হচ্ছে। কলেজটা চালায় তৃণমূল, কলেজের মাথা যারা তারা তৃণমূল, কলেজে পড়তো মমতা ব্যানার্জি, একেবারে গুলি বন্দুক দিয়ে। কোথায় যাচ্ছে আমাদের রাজ্যটা, কোথায় যাচ্ছে? আর এই রাজ্যটা যে এই জায়গাতে যাচ্ছে, এর ইঙ্গিত তো আমরা গত 10-12 বছর আগে থেকে বুঝতে পারছি, 15, 16, 17 বছর আগে থেকে বুঝতে পারছি। 2007, 8, 9 বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না? আপনি দূরে চায়ের দোকানে বসে আছেন, ভাবছেন বামপন্থী, সিপিএম, আমি ওদিকে যাবো কেন? আপনি আসার দরকার নেই, শুনুন, কানে শুনুন, বুঝুন। আমিও বলছিল না, সর্বনাশ যদি কিছু হয়ে থাকে, সেই সর্বনাশ যারা করছে আরএসএস ওয়ালারা, বিজেপি এবং তৃণমূল মারফত, আমরা কিন্তু অজান্তে অথবা জেনে শুনে ফাঁদে পা দিয়ে ফেলেছি, ফাঁদে পা দিয়ে ফেলেছি। ধরুন আমি আর একটু পুরোনো কথাই যাই। যখন আমরা মিটিং করলেই বলতাম অপেক্ষায় থাকুন, যেদিকে দেশটাকে নিয়ে যাচ্ছে ওষুধের দাম বাড়বে কয়েক গুণ, আমরা 5-7 গুণ বলতাম। এখন দেখছি তার চেয়ে অনেক বেশি বেড়ে গেছে ওষুধের দাম। হয়তো পাশ থেকে যেতে যেতে কেউ একটু আমাদের পছন্দ করেন না, তিনি বলতেন এরা তো খালি একই কথা বলে। আরে আমরা একই কথা বলি, আর আপনি একই কাজ এখন করছেন, 10 গুণ দাম দিয়ে ওষুধ কিনতে হচ্ছে। এই জায়গাতে দেশটাকে তো নিয়ে যাওয়া হলো। আমরা তখনই বলছিলাম, যেভাবে শিক্ষার নীতিকে বদল করা হচ্ছে, ধাপে ধাপে এইরকমটা হবে, তখনও বুঝিনি। ধাপে ধাপে এইরকমটা হবে যে আমাদের কার্যত ফেলো করি মাখো তেল। বাপ ঠাকুর তার পয়সা থাকলে পয়সা ঢালো, স্কুলে যাও, যদি না পারো বাড়ি চলে যাও। পশ্চিমবাংলায় বামফ্রন্ট, গোটা আরামবাগ মহকুমা জুড়ে গ্রামের মানুষ, তখনও পর্যন্ত বামফ্রন্ট আসেনি, তার আগের কথাই বলছি। আমরা যখন স্কুলে পড়ি, আমাদের প্রজন্ম, স্কুলে সংখ্যা কম, স্কুলে ছেলে মেয়ে কম, গ্রামের দিকে একটা বড় অংশের ছেলে মেয়ে সংসার চালাবার জন্য বাবা মা পারে না, রাখালি করত, অন্য বাড়িতে গিয়ে রাখালি করত, অন্য বাড়িতে গিয়ে বাঙালি করত, দুটো খাবার জন্য পেটে। কৃষকের হাতে পয়সা নেই, গ্রামের হাট ঝিরঝিরে চেহারা, মাটির বাড়িতে ভর্তি,
আরামবাগ শহরটা কোনো শহর হয়নি, গঞ্জ। গোটা আরামবাগ মহকুমাতে শহরটুকু বাদ দিলে কোথাও 1 ইঞ্চি বিদ্যুতের লাইন ছিল না। রাস্তাঘাট বলতে যা বোঝায় তা প্রায় নেই। গ্রামের লোক যাতায়াতে পথে বলতো ছিঁড়ে, রাস্তা ছিঁড়ে গেছে, কাদা এবং গদ, তাই মারি মারিয়ে চলতে হতো। তখনও বামফ্রন্ট আসেনি, বামফ্রন্ট কিচ্ছু করেনি। যা করেছে তৃণমূল, বামফ্রন্ট কিচ্ছু করেনি। যারা বলেন তারা একটু গ্রামের চেহারাটা পারলে দেখবেন, স্কুল ছিল না যে গ্রামে, সে গ্রামে স্কুল হয়েছে। যে গ্রামে রাস্তা ছিল না যাতায়াতের, সে গ্রামে রাস্তা হয়েছে। মাটি আস্তে আস্তে কেটে বড় করে আলপথ থেকে রাস্তা বানানো হয়েছে। বামফ্রন্ট এবং পঞ্চায়েত। গ্রামে পানীয় জল, টিউবওয়েলের জল কম ছিল। কলসি কাকে বাড়ির মায়েরা বোনেরা 1-2 কিলোমিটার দূর থেকে গিয়ে জল টেনে আনত। গ্রামে জল পৌঁছেছে। লম্ফ উঠে গেল, হারিকেন উঠে গেল, হাজাকের লেখাপড়া উঠে গেল। গ্রামে অনুষ্ঠান মানে ডেলাইট, এই ভসভস করে খালি পাম্প করতে হতো, ডেলাইটটা উঠে গেল। বামফ্রন্ট গ্রাম শুদ্ধ বিদ্যুতের ব্যবস্থা করেছে, পৌঁছে দিয়েছে। কেন? ভোট না, মানুষ করতে। মানুষ যদি করতে হয় কি কাজ? আমাদের স্বাধীনতার সময় স্বপ্ন কি ছিল? ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লব। স্বপ্নটা কি? সবাই একেবারে সোনার চামচ মুখে দিয়ে জন্মাবে না, সবাই একটা বিশাল অট্টালিকা তৈরি করে থাকতে পারবে না, সেটা না হতেই পারে। কিন্তু মানুষের যা ন্যূনতম স্বাধীনতার আগে থেকে আজও পর্যন্ত পূরণ কিন্তু হল না। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। গোটা পৃথিবীতে ক্ষুধা সবচাইতে বেশি যে দেশগুলো, তলার থেকে আমরা গোড়ার দিকে আছি। ঠিক পাচ্ছেন? স্বাধীনতার ৭৮ বছর, সংবিধানের ৭৫ বছর। তখন বামফ্রন্ট আসেনি। গ্রামের লোকের কোথায় জামা কাপড় ছিল? আমার গ্রামে বাড়ি, আরে সুতির চাদর গায়ে দিয়ে শীতকালে ঘুরে বেড়াতে হতো, খুব বেশি হলে শতচ্ছিন্ন। খাদ্যের খানিকটা ব্যবস্থা হয়েছে, অনেক লড়াইয়ের মধ্য দিয়ে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম হয়েছে, রেশন ব্যবস্থা হয়েছে, গোটা দেশে বেশিরভাগ জায়গায় তুলে দিয়েছে। পশ্চিমবাংলাতেও তুলে দেবার মতন আগ্রহ ব্যবস্থা হচ্ছে, একটুখানি করে এগিয়েছে। তারপর অন্ন, বস্ত্র, বাসস্থান সরকারের প্রকল্প হয়েছে, নাম ছিল ইন্দিরা আবাস যোজনা, IAY। নাম বদলাচ্ছে, কাজ করা এগোচ্ছে না। ইন্দিরা আবাস যোজনা থেকে হয়ে গেল প্রধানমন্ত্রী আবাস যোজনা। সেইখান থেকে আবার নাম করতে করতে, চেঞ্জ করতে করতে এখন কি বাংলার আবাস না কি একটা কি নাম হয়েছে। টাকা লুট। আমরা বললাম মানুষের শিক্ষা, স্বাস্থ্য, এ দায়িত্বটা রাষ্ট্রের। মানুষের কাজের অধিকার থাকবে, তার ব্যবস্থাপনার দায়িত্ব রাষ্ট্রের। কাজ সব রাষ্ট্র দিতে পারবে, সরকারি চাকরি হবে তা হয় না, কিন্তু ব্যবস্থাপনা, ফেসিলিটেট করা, সে দায়িত্ব রাষ্ট্র। পশ্চিমবাংলায় আমি সংখ্যা তত্ত্ব দিয়েই বলতে পারি, তখন বামফ্রন্ট। আমি যখন পুরোনো ক্লাস 11, তখন 11-12 চালু হয়নি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলাদা হয়নি, একসাথে আমরা বলতাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি। ক্লাস 11, 1975 সাল। তারপরে 77 সরকার বদল হলো। 77 সালে পশ্চিমবাংলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,99,000, 2 লক্ষের কাছাকাছি। বামফ্রন্ট কি বলল?
যাবে স্কুল নেই, স্কুল করতে হবে। ওর বাপ ঠাকুর তার লেখাপড়া শেখেনি, ওকে ইংরেজি দিলেও পেরে উঠবে না, আপাতত বাংলায় শিখো, পরেরটা পরে দেখা যাবে। গ্রামে চলো, মাস্টারমশাই পাঠালো, স্কুল পাঠালো, গ্রামের ছেলে মেয়ে তৈরি হলো। বাবা আমার কৃষক, তাকে বললো ফুড ফর ওয়ার্ক করছি আমি পঞ্চায়েতের মধ্য দিয়ে কাজের ব্যবস্থা করছি, তুমি ডাকিয়ে পড়বে না, প্রয়োজনে রিলিফের ব্যবস্থা করব, প্রয়োজনে রেশনটাকে শক্তিশালী করব। ছেলেটাকে স্কুলে পাঠাও। শুধু বাবুর বাড়ির ছেলে পড়বে, তোমার বাড়ির ছেলে বাদ না, হতে পারে না। গোটা গ্রামে শিক্ষা ব্যবস্থা পৌঁছে গেল। যেদিন বামফ্রন্ট সরকার চলে যায় 2011 সালে, 2 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাটা বেড়ে হলো প্রায় 11 লক্ষ, 5.5 গুণ বাড়ল, 5.5 গুণ। সংখ্যা তো কথা বলে। আপনি দূরে বসে আছেন দোকানে, ভাবছেন আমি যাব না, আপনি নাই আসলেন, কিন্তু সত্যটা অস্বীকার করতে পারবেন যে আপনার বাড়ির পাশের রামা কৈবর্ত রহিম চাচা, তার বাড়ির ছেলেটাও একটু করে স্কুলে যাচ্ছে। বাবা আমার স্বপ্ন ছিল কিন্তু পারতো না, একটু সাজিয়ে গুছিয়ে মাথাটা আছড়ে দিয়ে একটু জামা কাপড় পরিয়ে দিয়ে বাকি ছেলেদের সঙ্গে পাঠিয়ে দিচ্ছে, আমিও পারি। এবং তারপর সেই চলতে চলতে আমি যখন স্কুলে পরীক্ষা দিই, ফার্স্ট সাউথ পয়েন্ট, সেকেন্ড সেন্ট লরেন্স, থার্ড নরেন্দ্রপুর, ফোর্থ ইত্যাদি ইত্যাদি, সব কলকাতা নামি স্কুল। পশ্চিমবাংলার বামফ্রন্ট বললো গ্রামের তলায় আমার শিক্ষা পৌঁছতে হবে, গাছের গোড়ায় জল দিতে হবে। গোড়াটাকে কেটে দিয়ে মাথায় জল দিলে গাছ বাঁচে না। তাহলে প্রাইমারি এডুকেশন, মাস্টারমশাই তোমার কাজ স্কুলের ছেলেদেরকে গড়ে তোলা, ভালো মন্দ বুঝতে শেখানো, ও নিজের পায়ে দাঁড়াবে তার মতন ভরসা জোগাড় করা। সেই প্রাইমারি মাস্টার সমাজ গড়েছেন, স্কুল গড়েছেন। বামফ্রন্টের গোড়ার দিকের কথা বলছি আমি। আস্তে আস্তে ছেলেগুলো বড় হয়েছে এবং বামফ্রন্টের আমলে মাধ্যমিকে ফার্স্ট বেলপাহাড়ি স্কুল, কোন একবার মাধ্যমিকে ফার্স্ট তমলুকের স্কুল গ্রামের, কোন একবার ফার্স্ট হুগলির গ্রামের দিকে স্কুল, আরামবাগ সেখানকার গ্রামের স্কুল। স্কুলটার নাম বলে নেই বলে আমি বলতে পারলাম না। তাহলে গোড়ায় যদি জল দেওয়া যায়, যোগ্যতা এবং সুযোগ গ্রামের ছেলে মেয়েদের মধ্যে গড়ে তোলা যায়, গ্রামের ছেলে মেয়েকে শিক্ষাঙ্গনে নিয়ে আসাটা সমাজকে শিক্ষিত করার জন্য জরুরি। বঙ্কিমচন্দ্র বলে গেছিলেন উত্তম মধ্যম অধম, মধ্যমকে অধমও টানবে তলায়, মধ্যমকে উত্তমও টানবে উপরে। নির্ভর করবে আমি কিভাবে তলায় যারা পিছিয়ে আছে অধম তাদেরকে সামনে তুলে আনতে পারবো। তলায় নামিয়ে দেওয়া না, গোড়া থেকে আমাদের সমাজটাকে টেনে তুলতে হবে, তার ব্যবস্থা করো। এবং তারপর আস্তে আস্তে স্কুল কলেজ। আমি ভুল না বলে থাকি, বিজয়দার নামে সম্ভবত আরামবাগের গার্লস কলেজ, এরকম আরো অনেক। আমার চত্বর হলে পরপর নাম বলে দিতে পারতাম, এখানে পরপর নাম বলতে পারবো না। স্কুল কলেজ লেখাপড়া, আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে। আর এখন কি হলো? আপনি বলছেন না স্কুলে মাস্টার দেয়নি, আচ্ছা মাস্টার দিলেই সব মিটে যাবে। আরে মাস্টার দেবে কেন? আপনি তো ছেলেটাকে গ্রামের ভালো স্কুলে পড়িয়েছেন। আমি গ্রামের স্কুলে পড়েছি, পুরো গ্রামের স্কুলে পড়েছে, আপনারা পড়েছেন, অমিও পড়েছে, দেবলীরা পড়েছে, গ্রামের স্কুলেই পড়েছে। স্কুলে পড়াশোনা হচ্ছে, গার্জিয়ানদের নজর ছিল, আশপাশের লোক যারা তারা খেয়াল রাখতেন, খোঁজে রাখতেন, আমাদের স্কুল গড়ে উঠছে, গর্ববোধ করতেন। এখন কি দাঁড়াচ্ছে? সবাই বলছেন স্কুলে নাকি পড়াশোনা হয় না, সবাই বলছেন ছেলেদের দোষ, গার্জিয়ানদের দোষ। না, ছেলেদের দোষ না,
গার্জিয়ানদেরও দোষ না। স্কুলে পড়াশোনা হবে কি করে, তার পরিবেশ, গার্জিয়ানরা খেয়াল রাখবেন তার ব্যবস্থাপনা, স্কুলে প্রয়োজনীয় শিক্ষক থাকা এবং সেই শিক্ষকদের শিক্ষার কাজে যুক্ত রাখা। কি দাঁড়িয়েছে এখন? স্কুলে দরকার 22 জন মাস্টারমশাই, নামতে নামতে এখন নেমেছে 12-তে কি 10-এ কি 8-এ। মাস্টারমশাই কাজ কি? মাস্টারমশাই যতক্ষণ পড়াবেন তার চাইতে বেশিক্ষণ ছেলে মেয়েদের জুতো পালিশ করার ব্যবস্থা করবেন। ছেলে মেয়েদের জুতো দেওয়া হবে, জুতো পালিশ করবে মাস্টারমশাই। ছেলে মেয়েদের সাইকেল দেওয়া হবে, গুনবে কে? মাস্টারমশাই। ছেলে মেয়েদের এই স্কিমের কাজ, ওই স্কিমের কাজ, সেই স্কিমের কাজ, তার কার্ড বানাবে কে? মাস্টারমশাই। শিক্ষা ছাড়া সব কাজে মাস্টারমশাই যুক্ত। শিক্ষা দেওয়ার মতন সময় মাস্টারমশাইদের নেই। একে সংখ্যা কম, দিয়ে তার কাজ বদলে দেওয়া হয়েছে। যদি তাই হয় তাহলে স্কুলের লেখাপড়া ক্রমশ দুর্বল হবে। আর লেখাপড়া যদি দুর্বল হয়, যার সুযোগ আছে সে বরাবরই এক একজন লোক একটু এদিক ওদিক বিশেষভাবে পড়াতো, একটু মাঝারি যারা অপরের দিকে আছে তারা ছেলেটাকে স্কুল থেকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য একটা প্রাইভেট স্কুলে পাঠিয়ে দিচ্ছে। যেই প্রাইভেট স্কুলে একটা ছেলে চলে গেল, ওর বন্ধু যারা গরিব তারা বলছে আমাদের পাশের পাড়ার অমুক দাদা ওই স্কুলে চলে গেছে, বাবা মার কাছে বায়না শুরু করলো আমাকেও ওই স্কুলে ভর্তি করতে হবে। আমি জানি না আপনাদের সঙ্গে মিলবে কিনা। আমি গ্রামে থাকি, আমার বাড়ির পাশে খাল আছে, একদিকে লস্কর পাড়া, একদিকে ঘোষ পাড়া, একদিকে বামুন পাড়া, আমি একটা ফাঁকা মাঠের মধ্যে, একদিকে মুসলমান পাড়া। কোনো গল্প কথা বলছে না। এই মাস দেড়েক আগে খালের পাড়ে গরিব মানুষ একদিন সকালে সে হাজির হল, কাকু আমার ছেলেটাকে একটু ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করবেন। কারণ কেন ভর্তি করতে কি অসুবিধা, স্কুলে যাও। বলো না ছেলেটা ওই স্কুলটায় পড়বে বলেছে, এটা প্রাইভেট স্কুল। কারণ প্রাইভেট স্কুল ওইখানে তুমি পারবে কি করে, কষ্ট করে পড়াবো, একটাই তো ছেলে আমার, তুমি কি করো? ভ্যান চালাও। এখন গল্প কথা বলছে না, ভ্যান চালাও। আমি বললাম যে আমি, আমার বাড়ির লোক, আমার বাড়ির দাদা, আমার বাড়ির ভাইপো সব পড়েছে ওই স্কুলে, আর তুমি খাল পাড়ে থাকো, কষ্ট করে তোমার সংসার চালাতে অসুবিধা হয়, তুমি ছেলেকে ওই স্কুলে পাঠাতে পারবে? বললো মাসে 1800 টাকা মাইনে, আমি এদিক ওদিক করে নেবো। একসাথে কি 30টা 35 কি একটা চেয়েছে, ওইটা একটু কম করিয়ে দিন। আমি হাত জোরে করে বললুম, নামটা ভুলে যাচ্ছি বোধহয়, সুনীল নাকি একটা নাম, যে মরিস না, কেন করছিস? বললো ছেলে বায়না ধরেছে। কেন ছেলে বায়না ধরেছে? ওর বন্ধুরা যাচ্ছে। তাহলে মরবি। আমরা ওই গ্রামের স্কুলেই পড়েছি, অসুবিধা হয় না। ওই স্কুলে পড়বি, কোন রকমের কষ্ট করে না খেয়ে জোগাড় করবি, তারপরে ওই স্কুলের চাহিদা অনেক, জামা চাই ওদের মতন, জুতো চাই ওদের মতন, বই চাই ওদের মতো, ব্যাগ চাই ওদের মতো, বাকিরা গাড়িতে করে যাবে, তোর ছেলে গাড়ি দিতে হবে, পারবি? কেন করতে যাচ্ছিস? শুনলে তো দোষ না, শুনলে ছেলের বন্ধুরা ওই স্কুলে চলেছে, ওই ছেলেটা বাবা অ্যাফোর্ড করতে পারে, শুনলে বাবা অ্যাফোর্ড করতে পারবে না। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।